করছে। ব্যোমকেশের অবশ্য সেদিকে খেয়াল নিঃশব্দে এক একটি সংলাপ বেঁচে নেওয়ার সঙ্গে হাত ছুটছে, পা ছুটছে, মাথা ঝাঁকাচ্ছে, চিবুক নাচাচ্ছে। কখনো মুখখানা কাঁদো কাঁদো, এই আবার হাসি হাসি। আপাতত ঠেকে গেছে ব্যোমকেশ ওই হাসি নিয়ে। নায়কের মুখে হাসি বসাতে হবে, কিন্তু হাসিটা ও না কি না হবে কিছুতেই স্থির করে উঠতে পারছে না। তাই পালা করে ওহো হা হা কি ছেকে ছেকে দেখছে। বাইরে থেকে থেকে কাজটা দেখে উঠছে। অবশেষে সেই অরসিক কাক তার একনিষ্ঠ সাধনায় ব্যোমকেশের কলম কাঁপিয়ে ছাড়লো। কি হলো? তুমি কাকে হোসস করছো? তুমি কি নাটক লিখছো নাকি নৃত্য করছো? আর কাকে? ওই যে কালো কুৎসিত চেহারা নিয়ে আমার কানের পাশে কাকা করে চলেছে। তোমার মতো নাটক লেখা নেই, তাই চিৎকার করে চলেছে। তারাও তো ওটাকে তারাও। যাচ্ছে না। আমি নিচে যাচ্ছি, তোমার দরকার পড়লে আমার দেখো। যাক, মনে হয় চলে গেছে, আর বিরক্ত করবে না। এই যে আমার এই গাছটি ছাড়া তোমার কি আর কোনো জায়গা নেই? তোমার বাসাকে ভাঙবো, হ্যাঁ, তারপর কাঁচা বাচ্চা নিয়ে ডিউটি হয়ে ওই বর্ষা আকাশে লাটকে বেড়াতে। যতদিন খুশি থাক, তুমি গাছ কাটবো, তুমি নাতি পুতি ছেলে মেয়ে সবাইকে একটু নিয়ে সংসার করো বাবা, কিচ্ছু বলবো আমার নাটকটা আজকে আমাকে শেষ করতেই হবে। হ্যাঁ রে, ডিরেক্টর তোমরা তাগাদার পর তাগাদা মারছে, আমি মাসের পর মাস ঘোরাচ্ছি। আজ আলটিমেটাম দিয়ে গেছে, আজকের মধ্যে স্পিড হাতে না পেলে দলের ছেলেদের নিয়ে আমার কুশপুত্র লিখে ভালো করবে। বিশ্বাস হচ্ছে না? তা হবে কি করে? তুমি তো সবাই জানো না বাংলা থিয়েটারে নাটকে কি ক্যান্টারিকারাস অবস্থা। অরিজিনাল প্লে, মৌলিক নাটক বছরে 1.5 খানাও পয়দা হয় না, পুরো ফ্যামিলি প্ল্যানিং। আর তুমি সারা বায়াস কুম্ভ আমাকে লিখতে দিচ্ছ না, একটা সৎ প্রচেষ্টায় বাড়া রাখছো, হাজার হাজার থিয়েটার গোষ্ঠীর অভিশাপ খালিয়ে ফেলা। হ্যালো, হ্যাঁ ভাই বলছি। হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, আরে আজই দিচ্ছি, আরে আজই দিচ্ছি। আরে না না এখনই এসো না, আরে এখনো ডেলিভারি দেওয়ার মতো অবস্থা হয়নি। কেন? এ নাও শোনো, বুঝতে পারছো কেন? হ্যাঁ ভাই কাক কাক, লেম এক্সকিউজ বলছো কি? এইরকম হারামজাদা কাক যদি ডজন দুচ্চার এক কাঠটা হয়
তাহলে ওই গীতাঞ্জলি এক্সপ্রেসও থামিয়ে দিতে পারে। হ্যাঁ ভাই, আর ঘন্টা কয়েক লাগবে। এখন তুমি যত তাড়াতাড়ি ছাড়বে। হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যালো হ্যালো, মানে এক আমি বলছি কি যে মানে হাহা ওহো না হি হি, কোনটা পছন্দ? আরে হাসি হাসি, মানে হাহা হি না ওহো, কোন হাসিটা পেলে তোমাদের অভিনয় করতে সুবিধা হয়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যালো, আর একটা বিষয়, হ্যাঁ হ্যাঁ মানে কটা হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখছি। হচ্ছেটা কি? মুখা তো তোমার কি করে মনে হলো যে তোমার জন্য আমি এখানে ধর্মশালা খুলে বসে আছি? আরে যা ওইদিকে যা, ওই মাংসের দোকানের দিকে দেখ, তো 3টে বাজলে পিয়ার আলী পাঠা কাটবে। কাটবে না গা, কাটবে না, পাঠা আজ কাটবে না। আরে কাটবে কাটবে, রোববার প্রচুর নারী ঘুরি খেতে পাবি। দোকান আজ খুলবে না গা, ডাকাত করেছে গা, ডাকাত করেছে। হ্যাঁ টাকা কোথায়, কখন? গয়নার দোকানে মস্ত ডাকাতি হয়ে গেছে। এক তো গয়না নিয়ে ডাকাতটা ভাগলবা ভাগলবা। আচ্ছা বাবা, কোথায় কখন কি হচ্ছে কিছুই তো জানতে পারি না। কি করে জানবে? আছো তো তেতলায় বসে, নিচে নেমে দেখো গাদা গাদা লোক একেবারে ছুটোছুটি করছে। ডাকাতটা এই তাড়া খেয়ে এই পাড়ার মধ্যে সিঁধিয়েছে গা, সিঁধিয়েছে গা। তুইও যা, গিয়ে দেখ কোথায় গা শীত হলো টাকা। যা, মুখা মুখা। তো মহা মুশকিলে পড়লুম না। ওরে আমার এখানে চিৎকার করে কি হবে? যা নিচে যা, তোর বৌদি আছে ওখানে যা। বৌদির ঘরের দরজা জানালা বন্ধ গা। আরে জানলার পাশে গিয়ে জোরসে হাঁক পা। কত ডাকলাম, বৌদি সারাই দিচ্ছে না। তাহলে দিবানিদ্রা নিচ্ছে। আগে বেশ, এদিকে আমি লেখা নিয়ে নাজেহাল। তুমি চলো না, বৌদিকে একটু ডেকে দেবে। মাইরি আর কি, আমি লেখা ফেলে এখন ওটা লাঞ্চের জোগাড় করতে যাব। জম এলেও আমাকে এখান থেকে নড়াতে পারবে না। ছাই পাশ লিখছো গা? ছাই পাশ? এ বেটা বলে কি? আরে তুই জানিস আমি কে? এ আবার কাজ নেই কোমরে, শুধু বসে বসে লেখো আর ছেড়ো ছেড়ো আর লেখো। আরে ওই লিখতে লিখতে ছিটতে ছিটতেই ওই দেখ রাষ্ট্রপতি পুরস্কারটা পেয়েছি। হ্যাঁ সত্যি? ওটা রাষ্ট্রপতি পুরস্কার? আমি ব্যোমকেশ ভৌমিক, ভারতবর্ষের শ্রেষ্ঠ নাট্যকার। তোমাকে পুরস্কার না দিয়ে আমায় যদি একটা রুটি দিত না। চুপ! রাষ্ট্রপতির কাজের ভুল ধরতে নেই। ওই দেখি কি লিখেছো, কি দেখে রাষ্ট্রপতি তোমায় পুরস্কার দিল? পড়ো তো শুনি, পড়ো পড়ো। তুই নাটক শুনবি? হ্যাঁ, তুমি এত কষ্ট করে লিখতে পারলে আমি একটু দয়া করে শুনতে পারবো না? পড়ো পড়ো শুনি। কি দেখে রাষ্ট্রপতি তোমায় পুরস্কার করলো? খেতে যখন দিলে না, সারা নাটকই শুনি। বসেছে দেখো, যেন ন্যায় রত্ন তর্ক বাকি। এ যা হাট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু শুনেই কাটবি। কার কাছে পড়ছে? আরে কিছুই বুঝবি না, মিছি মিছি আমাকে খাটাচ্ছিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে প্রথমে বোঝাই নাটক কাকে বলে। শোন, নাটকে একটা গল্প থাকে, কতগুলো চরিত্র থাকে, তাদের মুখে কথা থাকে আর হাতে পায়ে অ্যাকশন থাকে। নাট্যকার কল্পনায় বানিয়ে বানিয়ে সব নেয়, কিন্তু আমি ব্যোমকেশ ভৌমিক, আমি বাস্তব জীবন থেকে তুলে এনে বসি, যাকে বলে এই জীবনবাদী, বাস্তববাদী লেখা। আর একটু কঠিন করে বলো না, বড্ড জলভাত হয়ে যাচ্ছে যে। খাট না হাতে। ওই দেখ ওই যে একজন ভদ্রলোক যাচ্ছেন, ছোটখাটো চেহারা, কাঁধে একটা ঝোলা, মাথায় টাক,
আরে উঠেই দেখ না। আরে উঠতে হবে না, বর্ণনা যা দিলে তাতে ওই বিজুবাবু ছাড়া আর কেউ না। ওই হলদে বাড়িতে থাকে আর রোজ সকালে মুরগির ডিম খায়। চিনিস ওকে? কেন চিনবো না? রোজ ও রাস্তা করে ডিমের খোলা পায়। ওই বিজু বাবুই হলেন আমার নতুন নাটকের হিরো। কি গো, তোমার হিরো অত মেলে? আরে লোকটা বাইরে বেটে, ভেতরে যে লোকটা এতখানি দম মারে, অমনি চওড়া ওর বুক। মেপে দেখেছো? আরে দেখেছি বলেই তো বলছি। অমন মানুষ আমি আর দুটো দেখিনি। অমন নিঃস্বার্থ পরোপকারী মানুষ কটা আছে আমাদের এই পাড়ায়? কটা মানুষ ওর মতো হাজার হাজার ইঁদুর মেরেছে। হ্যাঁ হ্যাঁ, এই ইঁদুর অবশ্যই অনেক মেরেছে। আরে শুধু ইঁদুর 800 না, 700 টা কি জানে? লোকের বাড়িতে ঢুকে খাটের নিচে হামাগুড়ি দিয়ে ভাড়ার ঘরে কালি ঝুলি মেখে সমস্ত পোকামাকড় মেরে সাফ করে দেয়। আরে বিনে পয়সায়, ডাকতে হয় না, খবর পেলেই ছুটে যায়। মহামানবকে হিরো বানিয়ে তো সবাই দেখে, কিন্তু কতজন খবর রাখে এইসব ছোট ছোট মানুষের ছোট ছোট মহত্ব? এরা ভিড়ের মধ্যে মিশে থাকে, ধরা দেয়, তাই এদের চিনতে পারা যায়। এই তো আমার বুক রাখে অথবা কি ধরুন, এই ছাড়ানো যায় না। শালা কত পয়সা খরচ করি, এখানে ঢুক মারে তো শালা ওখানে ভেসে ওঠে। শেষ পর্যন্ত বিজুবাবু বেড়ে সারাদিন ধরে ঢুকিয়ে বাঁকিয়ে দিয়ে বাসা বার করবে, তারপরে একটা একটা করে টিপে দিয়ে গুলোকে টিপে মারে। কি হলো? আমার কি হবে গা? আমার কি হবে গা? আরে কি হয়েছে বলবি তো? খেতে করেছে গা। ও অমন মানুষটা কেন এমন খেতে করলো গা? বিজুবাবু কি করেছিস তুই? পানি ব্যাগটা ঝেড়ে দিয়েছি। কালকে ওর পাঁচিলে ঠেক নিয়েছিলাম। করে ঢুকে ছো মেরে ব্যাগটা তুলে নিয়ে বুঝতে পারিনি গা, মানুষটাকে চিনতে পারিনি গা। আমার কি হবে গা? তোকে গুলি করে মারাছি। আমার কি হবে গা? আমার কি হবে গা? 7-7টা খচ্চর মরলে তারপরে এরকম একটা কাজ। আর এইরকমই একটা হারামি কিনা আমার ইচ্ছের দ্বারা কথা বলেছে। এখন বিজুবাবুর কাছে কি করে মুখ দেখাবো? না, কাটতে হবে, ওই গাছ আমাকে কাটতেই হবে। কিছু লাগা গাছ কাটলে আমার বাচ্চাগুলো মারা পড়বে গা। ওদের কি দোষ বলো? এই নাও ধরো, মানি ব্যাগ ধরো, বিজুবাবুকে ফেরত দিয়ে দিও। ওই তো বাসায় রেখেছিলাম। আর কোনোদিন হলদে বাড়ির ধারে কাছে যাবো না গা, যাবো না গা। আরে এ তো আমার ব্যাগ। তোমার? কই টাকা কই? টাকা? 1500 টাকা, 3খানা 500 টাকার পাত্তি। টাকা নিয়ে আমার কি গোষ্ঠীর পিন্ডি হবে? আমার কাছে টাকা মাটি আর মাটি কলম। এই যে কলম। আরে কাল তুলে এনেছি। এ তো আমার গোল্ডব্যাক ক্যাপ পার্কার। যা দেখাচ্ছি তাই তোমার? আচ্ছা তাহলে এটা দেখো, এটা দেখো। আরে এ তো আমার সেই রিস্ট ওয়াচ। এসব বিজুবাবুর বাড়িতে ছিল মানে বিজুবাবুর বাড়িতে কতই থাকে। এই কত থাকে মানে ওই কলম, রিস্ট ওয়াচ, মানি ব্যাগ, এটা ওটা একেবারে তাই করা থাকে। রোজ বিজুবাবু ওই থলিটা ভর্তি করে নিয়ে এসে রাখে। পরদিন বিজুবাবু বেঁচে যায়, আবার বিজু নিয়ে এসে রাখে, আবার বেঁচে যায়। কত কিছু নিয়ে আসবে, কানের দুল, নাকের ফুল, গলার হাত। লোকটা চোর। না ওই যে তোমার উই মেরে দেয়। চুপ, শালা উই মারতে বাড়িতে ঢুকে পকেট মেরে বেরিয়ে যায়। না মহান লোক। শালা এইরকম একটা লোককে আমি মহান বানিয়েছি, হিরো বানিয়েছি। শালা
ছিল না গো, ছিল না। কত কষ্টে গা ঘামিয়ে লিখেছো, রেখে দাও। রাষ্ট্রপতি আবার পুরস্কার দেবে, ছিল না। আর এটা যে কিছু হয়নি, অল ফলস। বেটা বেটা বাইরে বেটে ভেতরে বামুন। এত মরতে পারি না, এত দেখা পারি না। তুই যদি না দেখাতি তাহলে একটা মিথ্যে, একটা ডাহা মিথ্যে চিরকাল সত্যি হয়ে বাজারে পৌঁছবে। তাও তো চলতো না। আর এখন এই তোমার থিয়েটার অচল হয়ে যাবে। ওই থিয়েটারের লোক আমাকে সব অভিশাপ দেবে। বড় জন্ম কাঠ হয়ে নোংরা খেতে পড়তে হবে গা। আমার কি হবে গা, আমার কি হবে গা। একটু বিরক্ত করতে পারি স্যার? আরে ডক্টর দাস, আসুন আসুন। বার কয়েক ঘুরে গেছি, তা আপনার চাকর এইবারে এন্ট্রি দিন। দাদাবাবুর লেখা এতক্ষণে নিশ্চয়ই খতম হয়ে গেছে। হ্যাঁ খতম, পুরো খতম। এই যে মশাই, রবীন্দ্রনাথ ছিন্নপত্র লিখেছিলেন, আপনি যে পত্র লিখে লিখে পত্র ছিন্ন বিচ্ছিন্ন করছেন। আরে করেছেন কি ও ব্যোমকেশ বাবু? মা সরস্বতী যে চারধারে গড়াগড়ি খাচ্ছে, কোথায় পা ফেলি বলুন তো? আরে ফেলুন ফেলুন, ওপরেই ফেলুন। এই, না না না, আরে বলছি ফেলুন, জোরসে ফেলুন। ঘুষি মায় কারোর ওপর খেপে গেছেন মনে হচ্ছে। কারোর উপর না, নিজের ওপর, নিজের এই চোখ দুটোর ওপর। বসুন ডক্টর দাস, যতক্ষণ খুশি বসতে পারেন। আমার হাতে এই মুহূর্তে কোনো কাজ নেই, এই কলম বন্ধ, ওই নতুন বিষয়বস্তু না পাওয়া পর্যন্ত। লক আউট? বাচ্চা গেল না, মানে বলছিলাম আজ যখন ফাঁকা, সন্ধ্যেবেলায় আজ আমার গৃহে একটু পদধূলি দিন না স্যার। বড় ইচ্ছে আপনাকে দিয়ে ওই স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করায়। স্তম্ভ? আগে হ্যাঁ, শ্বেত পাথরেরই করল। খরচা হলো তা প্রায় ওই 10,500। দাঁড়িয়ে দেখবার মতো হয়েছে স্মৃতিস্তম্ভটি। কার স্মৃতিস্তম্ভ? সে কি জানেন না? না। শোনেননি? আরে আমাদের ছেদিলালে, ছেদিলাল রাজমিস্ত্রি, ওই যে অ্যাক্সিডেন্টে মারা গেল, আমার বাড়ির কার্নিস থেকে পড়ে গিয়ে। ও হ্যাঁ, ওই যে ময়ূরটে। নিয়তি মশাই, নইলে 14 তলা বাড়ির মাথায় যে ছেদিলাল অবলীলায় লাফিয়ে বেড়াতো, সে মাত্রই দোতলার উপর থেকে মই ফসকে। বিশ্বাস করা যায় না। আপনি বিশ্বাস করেন? ছেদিলালের স্মৃতিস্তম্ভ করছেন আপনি? না, তার হাত থেকে একটা নিচে আমার জীবন দিয়েছে, আমার আশ্রয় করে দিয়ে গেল। ছেদিলাল যে ঘরের রাজমিস্ত্রি ছিল, শিল্পী ছিল, তুলনায় কিছুই নেই। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। আপনি আপনি তো মহান ব্যক্তি ডক্টর দাস। কি বলছে? না না মশাই, আরে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। লজ্জা পাক তারা যারা ছেদিলালদের ভুলে যায়। ছেদিলালরা ঘাম ছড়িয়ে ইট বয়ে আমাদের জন্য ইমারত করে দিয়ে যায়, স্ট্রাকচার, সুপার স্ট্রাকচার। আর তার টপ ফ্লোরে বসে আমরা ভুলে যাই কাঁধের উপর দাঁড়িয়ে আছে এই প্রাসাদ। বিপ্লব চাই, দেখো মানুষকে মর্যাদা দিতে চাই আমাদের সমাজতান্ত্রিক বিপ্লব। এই ধুনে ধরা ধনতান্ত্রিক ব্যবস্থার কঙ্কালের উপর বসে আমাদের সেই সাধনা করতে হবে ব্যোমকেশ বাবু। কায়েমি স্বার্থ নির্বাচন নিতে হবে, আমাকে নিতেই হবে। ছেদিলালের স্মৃতিস্তম্ভ করে আপনি ছেদিলালকে অমর করে রাখছেন। নাটক লিখে ছেদিলাল আর আপনাকে অমর করে রাখবো আমি। সাবজেক্ট ম্যাটার দিয়ে গেছেন মনে হচ্ছে। হ্যাঁ, আমার পরবর্তী নাটকের বিষয়বস্তু ওই স্মৃতিস্তম্ভ, আর আপনি তার হিরো। বলেন কি মশাই? আমি আপনার নাটকে আসছি। উঠে পড়ুন, উঠে পড়ুন ডক্টর দাস, উঠে পড়ুন, আমাকে লিখতে দিন। হিরো আমি?
রোমাঞ্চিত হচ্ছি মশাই, শিহরিত হচ্ছি। আমি মডেল, সাহিত্যের মডেল। আমি জীবনে, আমি নাটকে, ভাবা যায় না। এই আমি, সেই আমি। ব্যোমকেশ বাবু, আরে লোকটা যে কথা বলতে বলতে বাচ্চকারী রহিত। আরে ও ব্যোমকেশ বাবু, গেছে আমারই মধ্যে তলিয়ে গেছে, হারিয়ে গেছে। জীবনে জীবনে সব পেয়েছি, বাড়ি পেয়েছি, গাড়ি পেয়েছি, লিটারেচারেও ঠাঁই পেলুম। চালিয়ে যা ব্যোমকেশ বাবু, লিখে যা। এই জিনিস আমি পাবলিশ করব। 10,500 স্মৃতিস্তম্ভ করেছি। 10, 20 যা লাগে আমি পাবলিশ করব। লিখে যান ব্যোমকেশ বাবু, লিখে যান। চালি চল, যাবি না। Don't disturb. Creation হচ্ছে তামাশা, ধুলো বেড়াল দিয়ে খাও। চল চল। লোকজনের টাকা খেয়ে বিজ্ঞান ওই জায়গা না পেয়ে বৌদির ঘরে ঘুষেছে। আমি ডাকাতের গলা পেলাম না। কি বলছে? বলছে তোমায় ছেড়ে আমি বাঁচবো না গা, বাঁচবো না গা। তোমায় ছেড়ে বাঁচবো না গা? ডাকাত বলছে? হ্যাঁ, আর বৌদি বলছে কি করছো, ছাড়ো না, অসভ্য। এতক্ষণে ডাকাতটা ঠিক বৌদির গলা টিপে ধরেছে। তুই একটা গাধা রে, গাধা। না না, আমি গাধা না, আমি কাক। আরে কাক, তুই যেটা শুনেছিস সেটা একটা নাটক রে। ঘরের মধ্যে নাটক? রেডিও নাটক। আজ রোববার 2:30টার প্রোগ্রাম। আজ আমারই লেখা নাটক হচ্ছে আর তোর বৌদি শুনছে। বলছো ডাকাত না? দূর পাঠা, ডাকাত কখনো বলে তোমায় ছাড়া বাঁচবো না? আরে ও ডায়ালগ হচ্ছে প্রেমের ডায়ালগ। আমারই লেখা। আসলে আমাকে তো কাছে পায় না, তাই আমার লেখা নাটক নিয়ে ভুলে আছে তোর বউ। কত একা। থাক, চেঁচাস না। তাহলে বৌদি এখন দরজা খুলবে না? ওই নাটক শেষ না হওয়া পর্যন্ত খুলবে না। আর আমি তো খেতে পাবো না। তুই এখনো খাসনি? কে দেবে? বাচ্চাগুলো না খেয়ে রয়েছে। একদলা ভাত, তোমাদের পাতের উচ্ছিষ্ট একদলা ভাত। দেখ না অন্য কারো বাড়ি। কার বাড়ি আর দেখবো? সবারই তার খেতে করে রেখেছে, যে দেখে সেই দুঃখ করে দাঁড়ায়। এক ভালোবাসবে ওই ছেদিলালের বউ, তাও সে কেমন হয়ে গেছে। বরটা খুব প্রমাণ করে। খুন? কে খুন? কেন? ওই ছেদিলাল মিস্ত্রি। অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। আরে বলছি অ্যাক্সিডেন্ট। ডাক্তারবাবুর দোতলায় ওই কার্নিস থেকে মই উল্টে পড়ে। মই উল্টে নয়, ডাক্তার মই ঠেলে ফেলে দিয়েছে। ঠেলে ফেলে দিয়েছে? হ্যাঁ, সচক্ষে দেখেছি। আমি তখন ওই পাশের বাড়ির ডিশ অ্যান্টানায় বসে নিজের চোখে সব দেখলাম। কি দেখি? দেখলাম ওই মিস্ত্রি আর ডাক্তারের মধ্যে বচসা হচ্ছে। মিস্ত্রি বলছে আপনার কালো টাকা নুকোবার চেম্বার করে দিলুম, দেবার কথা 10,000 আর দিচ্ছেন মাত্র 500। ডাক্তার বলছে ওর থেকে বেশি আর পারবো না। মিস্ত্রি বলছে তাহলে কিন্তু লোক জানাজানি হয়ে যাবে। আর ডাক্তার তখন হিসেবে উঠে বলবে কি, আরে দেবো রে দেবো, যা বলেছি দেবো। আমি তোকে রাগাচ্ছিলাম, এই তাড়াতাড়ি আমার কার্নিশটা করে দে। সেদিন আর খুশি হয়ে হঠাৎ করে মই পেয়ে উঠছে, আর ডাক্তার টুক
করে মইটা ফেলে দিল আর ছেলেলাল হুড়হুড় করে লোক ডাক্তার কালো টাকা লুকোবার চেম্বার তৈরি করে নিয়ে মিস্ত্রিকে ফোন করলো। খুন করবো তোকে আমি। কেন না লিখতে দিবি না, আমাকে তুই লিখতে দিবি না, ঠিক করেছিস? তুমি যা দিচ্ছ লেখোনা। কি যা লিখতে যাচ্ছি সেটাই তুই ভেঙে দিচ্ছিস। যত কেস, যত মন্দ, যত করছি, যত খারাপ, সব কি তোরই চোখে পড়ে? তোরই চোখে পড়ে? যা সত্যি তাই করে আর যা পড়ে তাই সত্যি। কি সত্যি? তোরা একটা কথা সত্যি না, তুই কাহা হিন্দু, তোদের ভালো সহ্য হয় না। আমার কি হবে গা, আমার কি হবে গা? এই জন্যই তোদের কিছু হয় না, খেতে পাস না, তবু তোদের শিক্ষা হয় না। কেন মনটা আমার চোখেই সব পড়ে গা? এই চোখ দিয়ে আমি কি করবো গা? জয় নন্দিকেশ্বর, জয় জটিলেশ্বর। শিব শঙ্কর, জয় বিশানধারী ত্রিশূলপাণি গিরিজাপতি শিব শঙ্কর। শিব শঙ্কর। তুই তো ব্যোমকেশ, ড্রামার বই লিখিস, আগে হ্যাঁ, গোমের ধারণ করেছিস, আগে বোমে, নিচস্থ রাগ। আগে আগে হারাধন কবে মারা গেল? আগে। কবে মারা গেল হারাধন? 85-এ? আপনি আমার বাবাকে চিনতেন? শিব শঙ্কর। নীলমণির তো একটা মেয়ে, দুটো কুকুর, একটা নেশিয়ান, একটা এলসিশিয়ান। আপনি আমার শ্বশুর মশাইকেও চেনেন? শিব শঙ্কর। শিব শঙ্কর। লাঞ্চে হেলাঞ্চা খেয়েছি, আগে রাষ্ট্রপতির কাছ থেকে অ্যাওয়ার্ড নিয়েছি। আগে আমাশা আছে। আজ থেকে 7 বছর 13 দিন 5 ঘন্টা গতে তুই ওয়ার্ল্ড ড্রামা আর্টিস্ট ইউনিয়নের চেয়ারম্যান হবি। আপনি কে বাবা? আমার ভূত ভবিষ্যৎ সব কিছু আপনার অবগত। জয় নন্দিকেশ্বর, জয় জটিলেশ্বর। মামা বাড়ি কৃষ্ণনগর। হ্যাঁ, 4 মামা? না 3, 4 না 3, 4। 4। শিব শঙ্কর। মানে ছিল 4, এখন আছে 3। 20 বছর আগে আমার মেজো মামা বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছে, মনে হয় বেঁচে নেই। কে বললে? অনেক খোঁজা হয়েছে, হিমালয় খুঁজেছিস? ওটা সম্ভব। গৃহত্যাগ করে মেজো মামা গেছেন হিমালয়, দুর্গম গিরিকোটরে বসেছেন দুরূহ তপস্যায়। 20 বছরের সাধনা সিদ্ধি ক্যাপচার করে মেজো মামা এখন মহারাজ পর্বতানন্দ সিদ্ধি বাবা। তুমি মেজো মামা? বাবা বল বাবা। গৃহস্থমে মেজো মামা, সন্ন্যাসাশ্রমে সিদ্ধি বাবা। কতদিন বাদে তুমি ফিরলে সিদ্ধি মামা, মানে সিদ্ধি বাবা? ফিরতুম না রে, গিরিকোটর ছেড়ে গ্রিনল্যান্ডে কোনোদিনই দর্শন দিতুম না। ইহা ব্রঙ্কনিউমোনিয়ার অ্যাটাকে ব্রঙ্কনিউমোনিয়া? ওধারে এবার বেজায় শীত, হু 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 হিমপ্রবাহ, তুষার ঝঞ্ঝার, হু হু হু। 22 জন সাধক নিউমোনিয়ায় স্বর্গগত। বলো কি, সাধুদের নিউমোনিয়া? হিমালয় তপস্যা সে তো আবহমান কাল থেকে চলে আসছে মেজো মামা, মেজো বাবা। কোনোদিন তো শুনিনি কোনো তপস্বীর ব্রঙ্কাল ট্রাভেল। হয় মেন্টাল ডিজিজও হয়। মানে মানসিক রোগ, মানে পাগলামো। পাগল, উন্মাদ, ঘোর উন্মাদ, বাধ্য উন্মাদ, খ্যাপা টু দি পাওয়ার ইনফিনিটি। শিব শঙ্কর। আচ্ছা, কি করে বোঝা যায় মামা, বাবা, সাধুদের কোনটা খ্যাপামি আর কোনটা নর্মাল? বুঝতে চাস?
থামতে বলো মেজো মামা। তোমার এই শিষ্য মনে হয় পূর্বাশ্রমের যাত্রা দলে ছিল। সব ধরনের হাসি হাসতে পারে। কাঁচা সিদ্ধি খেয়ে এরকম হয়েছে ওর। ব্যোমকেশ, আজকের রাতটা তোর ঘরে শেল্টার নেব। বলার কি আছে, তো তোমারই বাড়ি। দাঁড়াও, আমি মিনুকে খবর দিই। মিনু, বললাম আমার মেঝো মামা মানে বাবা সিদ্ধি। বস বস, বাবা মামা ভুলে ফেলেছে। বস, কাউকে ডাকবি না, কাউকে ডাকবি না। তুই তো সাধক, তুই তো যোগী। ঠিক আছে, ঘরে কাউকে ঢুকতে দেবো না। শিব শঙ্কর। ব্যোমকেশ, হ্যাঁ, আমায় নিয়ে একটা ড্রামা লেখ না। তা লেখা যায়। তোমার লাইফ যেরকম ড্রামাটিক, আর তাছাড়া সারাদিন ধরে আমি এই অপেক্ষা করছি কোনো একটা বিষয়বস্তুর সন্ধানে। জানি জানি, ওরে তোর জ্বালা কি আমি জানি না? সেই জন্যই তো একা হলুম। তোকে ভক্তিরসে ড্রামা লিখতে হবে। ভক্তিরস শুকিয়ে গেছে, গিরিশচন্দ্রর পরে হেজে মজে গেছে। তোকে আবার মজিয়ে দিতে হবে। ভক্তি রসস্রোতে সুদূর লাদাখ থেকে ভাইজাগ পর্যন্ত ভারতের মাটি ভিজিয়ে দিতে হবে ব্যোমকেশ। কিন্তু ভক্তিরস যে আমার আসে না মামা। আসবে আসবে, এই নে খা, ঋষিকেশের প্যারা খা, খেলেই আসবে, তরতরিয়ে আসবে। তোর কলম হরিপ্রেমে মেতে উঠে কাগজের উপরে নেচে নেচে বেড়াবে, নেচে নেচে বেড়াবে। শিব শঙ্কর। আর একটা হবে সিদ্ধি বাবা। প্যারা দাও না, ওই কাকটাকে দেই। ঋষিকেশের প্রসাদী প্যারা খাবে কাক? শিব শঙ্কর। দাও না, ও সারাদিন বেচারা কিছু খায়নি, ওর বাচ্চারাও না। শোনো কিরকম কাঁদছে। হুস, শিব শঙ্কর। না না, পায়স কুকুট শিবা ছাড়মেয় অপাঙ্তেয় অপাঙ্তেয়। তুই খা, কত খাবি খা। এই নে, খা কর, খা কর, খা 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 খা। হাট হাট। ভাগ 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 ভাগ। আলার খাওয়া দেখি বড় বারবার হইছে। যা আলা। মার মার শালাকে, মার। না, আমজাদা কাকে দুষ্টি করবো আজ। গয়না? কি কার গয়না মামা? এ কি? এ কে? এ কে? চিল্লাবি না, আলার মুখ সিলাই করে দেব। মামা? তুই শালা! দিশুম দিশুম। এই ডাকাত! 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 গয়নার ডাকাত। বললাম না, লোকজনের টাকা খেয়ে পাড়ায় ঢুকেছে। হ্যাঁ, আমার মামাই কি ডাকাত? না ডাকাত তো সব খোঁজ নিয়ে আমার মামা সেজে এসেছে রে। মামাই ডাকাত না ডাকাতি মামা, সে নিয়ে তুমি ভাবো। আমি এখন এই যার গয়না তাকে ফেরত দিয়ে আসি। বলছিলাম কি, তুই কি পেয়ারা খুঁজতে এসে ডাকাত ধরবি, না ডাকাত জেনেই ডাকাত ধরেছি? ডাকাত জেনেই ডাকাত ধরেছি। তবে তবে ধরেছি ওই প্যারা দেখে। পেয়ারা দেখে? বটেই তো, রাশির প্যারা, হলদে চাপা ফুল, আর ওই ঋষিকেশের প্যারা লালচে গোলাপ জাম। এ তো সাদা ফকফকে। তখনই বুঝেছি ওই ঝুড়িতে মাল আছে। তুই এত জানিস কা? বেশি জানি না, তবে ওই খাওয়াতে আমাকে কেউ ঠকাতে পারবে না।
সকাল থেকে শুরু হয় মাথা কোটাকুটি। ওই 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 সবার আতুর ঘর আতার দেখলেই বোঝা যায় যে লোকটা কেমন। যদি দেখি আস্তে করে ওই তোমার চাইনিজ প্যাকেট বেশি পড়ছে, তাহলে বুঝবে মাল ওই বাহাতে কামাই হচ্ছে। হ্যাঁ, তুই আমাকে খবর দিবি? কিসের খবর? মানুষের খবর। তুই যাদের দেখিস তাদের খবর। সেরেছে। তুমি কি আমার কথা শুনে লিখবে নাকি গো? লিখবো রে, লিখবো। এই তেতালার উপর থেকে দূরের মানুষদের ঠিক মতো চেনা যায় না, দেখা যায় না, কিন্তু তোর ওই চোখ দুটোর সামনে কারো কিচ্ছু গোপন থাকে না। হ্যালো, হ্যাঁ ভাই বলছি। না এখনো হয়নি, তবে হবে, শিগগিরই হবে। এমন নাটক যা আগে কোনোদিন লিখিনি। হ্যাঁ, আমি ব্যোমকেশ ভৌমিক। অসংখ্য পুরস্কার পাওয়ার পরেও বলছি, অল বোগাস। এতদিন গজদন্ত মিনারে বসে নিজেকে বাস্তববাদী লেখক হওয়ার গর্ব করতাম, ভেঙে গেছে। এখন নতুন করে শুরু করব। আমার এক বন্ধু আমাকে মেটেরিয়াল সাপ্লাই দেবে, আর মেটেরিয়ালসের কোনো অভাব নেই। এসে রং তার কালো, চোখ দুটো তার আরো কালো, তার বড় বড় দুটো ডানা আছে। সেই ডানায় ভর দিয়ে আস্তে করে আমার ঘরে ঘুরে আসে, আর আলতো করে তার ডানা দুটো ছাড়ে, আর ঝড় করে ঝরে পড়ে সমস্ত সত্য, নির্ভেজাল সত্য, রত্নের মতো উজ্জ্বল উজ্জ্বল ধ্রুব সত্য। আজ এই পর্যন্তই বলছি। এখন তোমরা সবাই অপেক্ষা করো। এতদিন যা লিখেছি তা নাটক না রে, নাটক না। না, নাটক না। আরে সত্যি নাটক না। সত্যি নাটক না, এটাও না, ওই নিচেরটাও না। নিচেরটা মানে বৌদির ঘরেরটা নাটক না। কি নাটক না? মানে রেডিওর নাটক না। ঘরে একটা লোক রয়েছে। কি? তুমি রোজ যখন এখানে এসে লিখতে বসো, তখন এসে সে বৌদির ঘরে ঢোকে। এখনো আছে, চলো চলো দেখবি, চলো। সে কি গো, বসে পড়লে? এই না বললে সত্যি খবর চাই। সত্যি কথা শুনতে বুকে বল লাগে যে। বুকে সাহস না থাকলে সত্যি কথা জেনে কি করবে কি? এই দেখো, কাঁদছো নাকি? আর আমার কথা ভাবো। ডিমে তা দিয়ে বাচ্চাদের জন্ম দিই, তারপরে তাদের খাইয়ে বড় করি, তারপরে একটু বড় হতেই তারা ডেকে ওঠে কুহু কুহু। তারপর ডানা নাড়তে নাড়তে কোথায় চলে যায়। হ্যাঁ গো, উকিল এসে আমার বাসায় ডিম টেনে রেখে যায়। নিজের ভেবে তা দিই, বাচ্চাদের বড় করি, খাইয়ে আদর করি। তারপরে একদিন দুটো ডানা নাড়তে নাড়তে জানতো তার বাসায় উকিলের দিন। উকিল মাকে চুপি সারে তার ঘর থেকে বেরোতে দেখেছিল। বাসায় ফিরে দেখেছিল ডিমের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু কাউকে কিছু বললো না। তাতে তা দিল, বাচ্চাদের বড় করলো, যত্ন করলো। সবাই ভাবলো কাকে বোকা, উকিল তাকে সহজেই বোকা বানায়। মেয়ার কাছে বোকা হয়েও চুপ করেই থাকে। তাহলে কি হতো বলো তো? ওই উকিলের বাচ্চাগুলো জন্মই হতো না। জন্ম না হলে কে গাইতো এই বসন্তের মন মাতানো গাছ? মাঝে তাদের উড়ন চলবে, বাসা বানানোর ধৈর্যই নেই। অবশ্য কাকটাকে দোষ দেয় না, সবাই কি একরকমই হয়? আমি নিজে কি পারবো অত সত্যি দান করতে? কোনো এক বসন্তের দিনে নিজের বাসায় বসে দূরে কোথাও কোকিলের কুহু শুনলে
ঘরটা যেন চেনা চেনা লাগে কাকে। খুশিতে চোখ দুটো বুঝে আসে, মনে মনে আশীর্বাদ করে বাচ্চারা বেঁচে থাক, মধুর গানে ভুবন ভরিয়ে রাখ। আমাকে মনে নাই বা রাখে। সবাই কাককে বোকা ভাবলেও একজনকে তো ঠিক চিনেছে। তাই পাড়ার সময় হলে কাকের বাসাতেই ফিরে আসে তার সন্তান নামের আশায়। আর কাক সরগেট মাতা, মায়ের বিচ্ছিন্ন মা হয়ে কাক খুশি, মায়ের প্রতিনিধি, কোকিল মায়ের প্রতিনিধি হয়ে সে খুশি। না মানে তা বলে ভেঙে পড়লে চলবে কেন? যা সত্যি তার মুখোমুখি হতে হবে যে।